আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থানে আহতরা আলটিমেটাম দিয়েছে, সড়ক অবরোধ করেছে তাদের সুচিকিৎসা এবং তাদের কিছু দাবি নিয়ে। আমি বলতে চাই প্রিয় দর্শক, বাংলাদেশে একজন স্বাস্থ্য উপদেষ্টা আছেন। আহতদের চিকিৎসার বেলায় যদি স্বাস্থ্য উপদেষ্টা কাজ না করতে পারেন, তাহলে এই বয়স্ক মহিলাকে আমাদের দরকার আছে কিনা আজকে ভাবনার বিষয়। আজকের ভাবনার বিষয় এই কারণে যে জুলাইয়ের এই রক্তক্ষয়ী জীবন দিয়ে, জীবনের কিছু অংশ দিয়ে, জীবনের হাত পা চোখ কান হারিয়ে যারা আহত হয়েছে, 6 মাস পরেও আমরা চিকিৎসা পাচ্ছি না। এই জন্য আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জার, আমাদের জন্য অপমানের যে দীর্ঘ 6 মাস পরে এসেও তাদের চিকিৎসার কারণে তারা সড়ক অবরোধ করতে হচ্ছে সুচিকিৎসা পাওয়ার জন্য। আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি মানব জমিন পত্রিকা থেকে নিউজে যা লিখেছে। 7 দফা দাবিতে রাজধানীর শ্যামলী শিশু মেলার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জুলাই অভ্যুত্থানের আহতরা। সি লজ্জার, অপমানের, লজ্জা লাগছে আমার কথা বলতে। যারা এত বড় জীবনের ত্যাগ দিয়েছে, তারা চিকিৎসার জন্য রাস্তায় নেমে এসে তারা অবরোধ করতে হবে। বরঞ্চ আমাদের দায়িত্ব ছিল আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আসার সাথে সাথে তাদের বাসায় গিয়ে, ঘরে গিয়ে তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদেরকে আমরা সুস্থ করে তোলা। আর সেই জায়গায় তারা নিজেরা নিজেদের চিকিৎসার জন্য সড়ক অবরোধ বা দাবি করছে। প্রিয় দর্শক, এই বাংলাদেশ দেখার জন্য কি 24-এ এই হাজারো মায়ের সন্তান জীবন দিয়েছিল? এই অবস্থা দেখার জন্য কি 25 থেকে 30 হাজার মায়ের সন্তান হাত পা চোখ কান হারিয়েছে? যা লেগেছে আমি আপনাদের সামনে তুলে ধরছি। রোববার সকাল থেকেই বিক্ষোভ শুরু করে তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে মানুষ। অসংখ্য যাত্রীরা বাস থেকে নেমে পায়ে হেঁটে তারা গন্তব্য পৌঁছে। এই জন্য আমি দুঃখিত যে তারা বাস থেকে নেমে পায়ে হেঁটে অফিসে যাচ্ছে, কিন্তু সারা বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে যে দায়িত্বটা, যে এই আহতদের চিকিৎসা করা, সেটা কি আমরা ভুলে যেতে পারি কিনা? সেটাকে আমরা পাশ কেটে চলতে পারি কিনা? সেটাকে আমরা বাদ দিয়ে থাকতে পারি কিনা? রাজনীতিবিদরা রাজনীতি করবেন, কিন্তু যারা রাজনীতি করার সুযোগ করে দিল, 15.5 বছর যারা রাস্তায় দাঁড়িয়ে একটি মিছিল মিটিং করতে পারেন নাই, আমি স্পেশালি বিএনপি এবং জামাতকে বলবো, বিএনপি এবং জামাত যারা এখন প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে, সংসদে যাবেন, রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, তাদের কাছে আমার জানতে চাওয়া, এই আহতরা যদি আহত না হতেন, এই নিহতরা যদি নিহত না হতেন, আপনারা তো এখনো জেলখানায় অথবা এখনো লুকিয়ে অথবা অনেকে বিদেশে পালিয়ে থাকতেন। আজকে যারা মুক্তি পাচ্ছেন জেল থেকে, আজকে লুৎফুজ্জামান বাবর মুক্তি পেয়েছে, এরকম বহু জামাত বিএনপির নেতারা জেল থেকে, বিডিআরের ভাইরা জেল থেকে মুক্তি পাচ্ছেন। একমাত্র অবদান হলো এই আহত এবং নিহতদের। তাদেরকে অবহেলা করে, তাদেরকে পাশ কাটিয়ে যারা রাজনীতি নিয়ে প্রচুর কথা বলছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশে তাদের পাশে যারা থাকবে তারাই আগামী সংসদে যেতে পারবে। জনগণ মূল্যায়ন করবে ভোটের সময় কে কার পাশে ছিলেন, কে কার পাশে না থেকে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতার প্রতিযোগিতায় মেতে উঠেছিলেন এই 24 আর 25 সালে। আমি এখানে তাদের 7টি দফা আপনাদের সামনে তুলে ধরছি। 24-এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার 1 নম্বরে তাদের দাবি। 2 নম্বর দাবি হলো বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ করা এবং গ্রেফতার করা। এই দাবিগুলা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি এবং এই দাবিগুলাই কিন্তু তারা করছে। 3 নম্বরে লেখছে আহতদের ক্যাটাগরি সঠিক প্রণয়ন করা। 4 নম্বরে লিখেছে আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন করা। 5 নম্বরে লিখেছে আহতদের চিকিৎসা সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে 100%। 5 নম্বরে এর মধ্যে কোনো ধরনের ছাড় অজুহাত দেওয়ার সুযোগ নাই।
6 নম্বরে লিখেছে আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা সহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। অবশ্যই শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা এবং আহতদেরকে নিশ্চিত করতে হবে তাদের জীবন যাপনে, যাতে করে কোনো ধরনের ব্যাঘাত না হয়। 7 নম্বরে তাদের দাবি হলো আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধি সহ ভবিষ্যতে নিরাপত্তার বিষয়টি সুসংহত করতে হবে। যারা আহত হয়েছে তাদের আর্থিক অনুদান বৃদ্ধি করা পাশাপাশি তারা বাকি জীবন যাতে করে নিশ্চিতভাবে কাটাতে পারে। যার 2টা পা নাই সে কোনো চাকরি পাবে? সে তো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র। যার 1টি হাত নাই, 2টি হাত নাই, তাকে কি আপনারা চাকরি দিতে পারবেন? সে কি করতে পারবে? তার বিবাহ শাদী হবে কিনা সেটাই তো নিশ্চিত নয়। প্রিয় দর্শক, আমরা কথা বলছি এই 24-এর শহীদ এবং আহতদেরকে নিয়ে। আমরা রাজনীতি করার জন্য কথা বলছি না। আপনারা কোন দলকে ভোট দিবেন, কোন দলকে দিবেন না সেটা বলছি না। আমরা বলছি 24-এর এই আহত আর নিহতদেরকে পাশ কাটিয়ে যারা রাজনীতি করতে চান, বাংলার মানুষ আপনাদেরকে পদদলিত করে ফেলবে। বাংলার মানুষ আপনাদেরকে এই রাজনৈতিক সিংহাসন চোখে দেখার সুযোগ দিবে না। বাংলার মানুষ এই আহত, এই নিহতদের পাশে যে সবচাইতে বেশি যেতে পারবেন, যে সবচাইতে বেশি অবদান রাখতে পারবেন, তাদেরকেই বুকে টেনে নিবে। আর আমি আজকে এই স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। এই বৃদ্ধ মহিলা দিয়ে কাজ হবে না। এখানে একজন তরুণ ডাক্তার বা এই চিকিৎসা ক্ষেত্রে এক্সপার্ট আমাদের পিনাকি ভট্টাচার্য রয়ে গিয়েছে। ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখনো বেঁচে আছে ফ্রান্সে, তরুণ বয়সে, লম্বা আমার চাইতে 1 হাত বেশি। এই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে নিয়ে যদি আমরা স্বাস্থ্য উপদেষ্টা করি, তার যে পরিকল্পনা, তার যে সিস্টেম, সে যে পরামর্শ দিয়েছে আপনারা পরামর্শ গ্রহণ করেন নাই। আমি মনে করি পিনাকি ভট্টাচার্যকে যদি আমরা সবাই মিলে তাকে যদি ভালোবেসে আমাদের বাংলাদেশকে গড়ার জন্য আহত নিহতদের সুচিকিৎসা, আহত যারা বেঁচে আছে, নিহতরা তো দুনিয়া থেকে চলে গিয়েছে, সেই মন্ত্রণালয়ের সেই দায়িত্বটা দিতে পারি, তাহলে বাংলাদেশ একটি সোনার বাংলাদেশ হবে বলে আমি প্রত্যাশা করছি। আপনারা যারা পিনাকি ভট্টাচার্যকে স্বাস্থ্য উপদেষ্টা হিসাবে দেখতে চান, তারা কমেন্টস করে আপনাদের মতামত দিবেন। আমি আমার মতামত পেশ করলাম। স্বাস্থ্য উপদেষ্টার জন্য একেবারে সবার প্রিয় পছন্দের হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এই লেভেন্ডিস বয়স্ক স্বরাষ্ট্রমন্ত্রীকে বাদ দিয়ে আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেনকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিলে আওয়ামী লীগের কোনো কুলাঙ্গার বাংলাদেশ থেকে ভারতে পালাতে পারবে না। এখনো শত শত নয়, হাজার হাজার খুনি লুকিয়ে আছে বাংলাদেশের ভিতরে। সেই খুনিদেরকে বের করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সাংবাদিক ইলিয়াস হোসেনের নাম বলছি, স্বাস্থ্য মন্ত্রী হিসাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যর নাম বলছি। তারা যেখানে যাবে সেখানে আমি মনে করি অন্ধকার আলোকিত হবে। আপনারা কি মনে করেন? আপনাদের কমেন্টস দেখব। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।